হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি অধ্যায় 4 বাফার দ্রবণ সম্পর্কে বিস্তারিত জানব। সো বাফার দ্রবণটা কি, এটা কেন শেখাটা ইম্পর্টেন্ট, আর এটা কীভাবে কাজ করে, এই সব জিনিস নিয়ে আলোচনা করব। তো বাফার দ্রবণটা কি? আচ্ছা, তো কোনো দ্রবণে যদি আমরা অল্প পরিমাণ অ্যাসিড বা অল্প পরিমাণ ক্ষার যদি আমরা অ্যাড করি, তাহলে দেখবা যে সেই দ্রবণের টোটাল পিএইচের মান পরিবর্তন হবে। কারণ অবভিয়াসলি আমরা ধরো কোনো একটা দ্রবণ আছে, অ্যাসিডের দ্রবণ, সেই অ্যাসিডের দ্রবণে যদি আমি আরও বেশি অ্যাসিড যোগ করি, তাহলে কি অ্যাসিডের পরিমাণ আরও বাড়বে, তাহলে কি পিএইচের মান আরও কমে যাবে। সেম ক্ষারের ক্ষেত্রেও সেম। বাট এমন কিছু কিছু নির্দিষ্ট দ্রবণ আছে, যে সকল দ্রবণে অল্প একটু অ্যাসিড বা অল্প একটু ক্ষার যদি আমি অ্যাড করি, তাইলে ওভারঅল সেই দ্রবণের পিএইচের মান পরিবর্তন হবে না। সেই ধরনের দ্রবণকে আমরা বলি বাফার দ্রবণ, ঠিক আছে? সো এটা নর্মাল কোনো দ্রবণে পাবা না, এটা বানাইতে হয়। এর সংজ্ঞার মাধ্যমে আমরা বুঝতে পারছি। এখন এই বাফার দ্রবণটা কেন শেখা ইম্পর্টেন্ট? কারণ আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে দেখো, আমাদের মানুষের শরীরের মধ্যে বা যে কোনো অ্যানিমেলের রক্তের মধ্যে দেখবা যে, বিশেষ করে মানুষদের ক্ষেত্রে, যে যখন রক্তের মধ্যে অনেক সময় দেখবা যে এনজাইম আর কি রিলিজ হয় বা হরমোন রিলিজ হয়, এইগুলা কিন্তু দেখবা যে একটা নির্দিষ্ট পিএইচের আন্ডারে কাজ করে ভালো মতো। যদি রক্তের পিএইচটা আমরা কি জানি সাধারণত 7.4 এরকমের মতো, বাট এই পিএইচের মান যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু সেই হরমোন বা সেই এনজাইম সেগুলো হচ্ছে প্রপারলি কাজ করবে না, আর আমাদের হিউম্যান বডি ওভারঅল ফাংশন করবে না। এই কারণ আমরা বিভিন্ন জিনিস খাদ্য গ্রহণ করি, তো খাদ্যের মধ্যে অ্যাসিড থাকে, ক্ষার থাকে, রাইট? সো এই অ্যাসিড ক্ষার আমাদের রক্তের মধ্যে যুক্ত হইতেছে, বাট রক্তে কিন্তু পিএইচের মান কিন্তু চেঞ্জ হইতেছে না। কারণ রক্তের পিএইচের মান চেঞ্জ হলে কিন্তু আমাদের বডি ফাংশন করতে পারবে না, কারণ এনজাইম হরমোন কোনো কিছুই কাজ করবে না। এ কারণে আমাদের রক্তটা হইতেছে বাফার, আমাদের রক্তকে বাফার দ্রবণ বলে। আর বাফার দ্রবণ এই কারণে ইম্পর্ট্যান্ট, কারণ রক্ত যদি বাফার দ্রবণ না হইতো, তাহলে হালকা একটু অ্যাসিড বা হালকা একটু ক্ষার যুক্ত হইলে আমাদের রক্তের পিএইচ চেঞ্জ হয়ে যেত, তারপর হরমোন, তারপর এনজাইম এগুলোর কাজ করতো না, ওভারঅল হিউম্যান বডিতে একটা বিশৃঙ্খলা তৈরি হতো। এই কারণে আমরা বাফারটা শিখবো, কারণ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এখন তো বুঝলাম যে বাফার কেন শেখা ইম্পর্ট্যান্ট, এখন বুঝি বাফার কীভাবে কাজ করে। সো বাফার তৈরি হয় হইতাছে কোনো একটা দুর্বল অ্যাসিড বা ক্ষার, আর সেই দুর্বল অ্যাসিড বা ক্ষারের যেই অনুবন্ধী লবণটা থাকে সেটা। যেমন এখানে এই ক্ষেত্রে হইতেছে CH3 ইথানোয়িক অ্যাসিড বেসিক্যালি। সো ইথানোয়িক অ্যাসিডটা কিন্তু একটা দুর্বল অ্যাসিড। তো এই দুর্বল অ্যাসিডের যেই অনুবন্ধী লবণ, এইটা আর এই দুর্বল অ্যাসিড মিলায় যেই দ্রবণ তৈরি করে, সেটা হইতেছে বাফার। সো বাফার দুই ধরনের, অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফার। ক্ষারের ক্ষেত্রে কি, দুর্বল ক্ষারের সাথে যে দুর্বল ক্ষারের যে লবণ যুক্ত থাকলে সেই দ্রবণ হচ্ছে ক্ষারীয় বাফার। সো এখন বাফার তো দেখলাম কীভাবে তৈরি হয়, বাট বাফার কাজ করে কীভাবে সেইটা এখন আমরা এক্সপ্লেন করব। সো মনে করো এখানে একটা দুর্বল অ্যাসিড আছে, এর মধ্যে H+ আর A- উৎপন্ন হয়েছে। দুর্বল অ্যাসিডের বেসিক্যালি বৈশিষ্ট্য কী, যে পুরোপুরি বিয়োজিত হবে না। যদি এটা 10 মল থাকে, তাহলে ধরো 1 মল H+ আর 1 মল A- উৎপন্ন করছে, পুরোপুরি 10 মলটা উৎপন্ন করে নাই, পুরোপুরি বিয়োজিত হয় নাই, এই কারণে এটা দুর্বল, ঠিক আছে? সো এখন কী হয়েছে, আমি বাইরে থেকে আলাদা করে H+ অ্যাড করলাম। এখন যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, এই কারণে এটা সাম্যাবস্থায় আসার চেষ্টা করবে লাসা তেলের নীতি অনুযায়ী। এক্সট্রা ডান পাশে হইতেছে এক্সট্রা অ্যাড করার ফলে কি হবে, এই সাম্যাবস্থা বাম দিকে আসবে। এখন বাম দিকে আসছে যে এক্সট্রা H+টা আর কি বিয়োজিত হয়ে H-তে পরিণত হবে, সরি মানে দুইটা যুক্ত হয়ে H+ আর A- যুক্ত হয়ে Ha গঠন করবে। কিন্তু এখানে কথা হইতেছে যে A- আবার ডিক্রিজ হয়ে যাবে। এখন এখানে তো এক্সট্রা H+ ছিল, যে কারণে এটা ডিক্রিজ হয়ে আগের অবস্থায় H+ এসে গেছে, কিন্তু এইখানে তো A নেগেটিভ যেটা, সেটা তো আগে থেকেই নর্মাল ছিল, এক্সট্রা অ্যাড হয় নাই। কিন্তু A নেগেটিভও যখন কমে যাবে, তখন A নেগেটিভ কিন্তু আগের তুলনায় কম হয়ে যাবে, আর HAও কিন্তু আগের তুলনায় বেড়ে যাবে। যার ফলে কী হবে, দেখবা যে সাম্যাবস্থা আর চেঞ্জ হইতে পারবে না, কারণ ওভারঅল রিঅ্যাকশনে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ একটাতে H+ স্থির থাকলে এখানে এই বাকি দুইটা পদার্থগুলা, যৌগগুলো সেম থাকতেছে না। এই কারণে এই সমস্যাটা দূর করতে আমাদের কি হয়েছে, এমন এক ধরনের যৌগ বা এমন এক ধরনের দ্রবণ তৈরি করতে হবে, যার হইতাছে
যার হইতাছে এ নেগেটিভ আর এইচ এ, অর্থাৎ যে যার হইতাছে যে এই যে দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের যে অনুবন্ধী লবণ, এই দুইটার পরিমাণ অনেক বেশি থাকবে এইচ প্লাসের তুলনায়। যদি এইচ প্লাস থাকে আমার হইতাছে ধরো 3টা, তাহলে এ নেগেটিভ থাকবে প্রায় 3000টা, এই লেভেলের, মানে অনেক একটা কম্প্যারিজনের জন্য বলতেছে যে অনেক বেশি পরিমাণ থাকবে। এইচ মানে যে দুর্বল অ্যাসিড সেটা অনেক বেশি পরিমাণ থাকবে, দুর্বল অ্যাসিডের লবণ অনেক বেশি পরিমাণ থাকবে। তারপর কী হবে, যদি আমি এইচ প্লাস অ্যাড করি তাহলে কি ওই যে লাসা তেলের নীতি অনুযায়ী সাম্যাবস্থা বামে যাবে। এখন বামে গেলে কি হবে, এই 3টা এক্সট্রা যে এইচ প্লাস সেটা তো ধরো যুক্ত হয়ে এইচ এ তো পরিণত হবে। তো এইচ প্লাস আগে যেমন ছিল এখন এরকম আছে, কিন্তু এই যে এম নেগেটিভ যেটা সেটা কিন্তু চেঞ্জ হবে, এইচ এও চেঞ্জ হবে। কিন্তু এখানে কথা হইতেছে এ নেগেটিভ যেহেতু অনেক বেশি পরিমাণ আছে, এই কারণ অল্প একটু চেঞ্জ হইলে এ নেগেটিভের ঘনমাত্রা কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন আসে না। আর এইচ এও যেহেতু অনেক বেশি পরিমাণ আছে, এই কারণে এইচ এ তো অল্প একটু যদি এইচ এ যদি একটু বেড়ে যায়, ঘনমাত্রা একটু বৃদ্ধি পায়, তাইলেও অল্প একটু ঘনমাত্রা বৃদ্ধি পাইলেও সেই ওভারঅল ঘনমাত্রা কোনো পরিবর্তন হয় না। এই কারণে দেখবা যে এই ধরনের দ্রবণে পিএইচ আগে যেটা ছিল পরেও সেটাই থাকে। আগের পিএইচ বর্তমানের আর পরবর্তী পিএইচ দুইটাই সেম থাকতেছে, কারণ এইচ প্লাস আগের যেমন ছিল বর্তমানেও সেমই থাকতেছে। আর এ মাইনাস এ নেগেটিভ আর এইচ এর যে পরিবর্তনের কথা সেটা হচ্ছে খুবই অল্প পরিমাণ পরিবর্তন হয়, কারণ অনেক বেশি পরিমাণ আগে থেকে আছে, কারণ অল্প পরিবর্তনের ফলে সেই পরিবর্তনটা আর কি উল্লেখযোগ্য না। সো এই আইডিয়াটা মাথায় রেখেই হচ্ছে আমাদের বাফার দ্রবণের কনসেপ্টটা আসে। সো আমি একটা বাফার দ্রবণ তৈরি করি এখন। আচ্ছা, তো এখন ধরো ইথানোয়িক অ্যাসিড হইতেছে দুর্বল অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হইতেছে তীব্র একটা ক্ষার। সো এই দুইটার যদি মিক্সচার করি তাহলে দেখবা যে দুর্বল অ্যাসিডের অনুবন্ধী লবণ তৈরি হইতেছে আর পানি তৈরি হইতেছে। এখন এই তীব্র অ্যাসিডটা যে দুর্বল অ্যাসিড তার তুলনায় কম পরিমাণ অ্যাড করতে হবে, তাইলে কি হবে, এই কম পরিমাণ তীব্র ক্ষার কি করবে, কম পরিমাণ দুর্বল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কম পরিমাণ আর কি সেই দুর্বল অ্যাসিডের যে অনুবন্ধী লবণ সেটা তৈরি করবে। আর সিএসটি দুর্বল অ্যাসিডটা হইতেছে সেই তীব্র অ্যাসিডের থেকে বাদ দিলে যতটুকু থাকে ততটুকু। এখন দেখতেছি যে আমরা এই যে দুর্বল অ্যাসিড আর সেই দুর্বল অ্যাসিডের যে অনুবন্ধী লবণ, এই দুইটা কিন্তু পরিমাণে অনেক বেশি আছে, যেটা আমাদের সেই কনসেপ্ট যেখান থেকে শিখছি সেটার মূল কনসেপ্ট ছিল যে পরিমাণে অনেক বেশি থাকার লাগবে এইচ প্লাসের তুলনায়। সো এখন কী হয়েছে, আমরা এই দুইটা অ্যাড করছি, এখন আমাদের যে দুর্বল অ্যাসিড আছে যে ইথানোয়িক অ্যাসিড সেটা তো উভমুখী বিক্রিয়া, সো এটা বিয়োজিত হয়ে এই যে এই নেগেটিভ আর এই যে এইচ প্লাস উৎপন্ন করছে। আর হচ্ছে আমাদের যে যেই দুর্বল অ্যাসিডের যে লবণটা আছে সেটা পুরোপুরি বিয়োজিত হয়ে এই অনেকখানি সেই নেগেটিভ আয়ন আর সোডিয়াম প্লাস এটা উৎপন্ন করছে। এখন এটা তো হইতেছে যে বাফার দ্রবণের অবস্থা। এখন যদি আমি এইচ প্লাস অ্যাড করি, এইচ প্লাস যদি আমি অ্যাড করি তাহলে কি হবে, এটা হচ্ছে আমার যে দ্রবণে উপস্থিত যে আমার সেই ইথানোয়িক অ্যাসিড ইথানয়েড যে আছে যে নেগেটিভ আয়নটা আছে তার সাথে এইচ প্লাস যুক্ত হয়ে সেই ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে। এই ইথানোয়িক অ্যাসিডটা উৎপন্ন করতেছে, তার ফলে কী হয়েছে, এইচ প্লাস যেটা ছিল সেই এইচ প্লাস কিন্তু এটার সাথে বিক্রিয়া করে আলাদা করে দুর্বল অ্যাসিডটাই তৈরি করতেছে, যার ফলে কি দুর্বল অ্যাসিডের পরিমাণ একটু বাড়ছে। এখন যেহেতু দুর্বল অ্যাসিডের পরিমাণ অনেকখানি ছিল, এই কারণে অল্প বাড়াতে কিছু যায় আসে না, ঠিক আছে। আর এইচ প্লাস যেহেতু অ্যাড হয়েছে, কিন্তু সেই এইচ প্লাসের পরিমাণ কিন্তু ওভারঅল বিক্রিয়াতে এইচ প্লাসের পরিমাণ বাড়ে নাই। দেখো যে এই যে এইচ প্লাস যেটা সেটা কিন্তু পরিমাণ আর বাড়ে নাই, এটা টাচই করে নাই, এটার সাথে বিক্রিয়া করে অলরেডি উৎপন্ন হয়ে গেছে, যার ফলে পিএইচের মান সেম থাকতেছে। এখন যদি আমি ওএইচ মাইনাস অ্যাড করি, ওএইচ মাইনাস অ্যাড করলে কী হবে, আমার ওএইচ মাইনাস এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। এখন তোমরা বলতে পারো যে ওএইচ মাইনাস এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে, তার মানে এইচ প্লাসের পরিমাণ কমে গেছে, তার মানে তো পিএইচের পরিবর্তন পিএইচের মান চেঞ্জ হওয়ার কথা, তাহলে তো এটা বাফার কেমন হলো। কিন্তু এখানে একটা কথা বুঝতে হবে যে যেহেতু এইচ প্লাসের পরিমাণ কমে গেছে, তার মানে কি উৎপাদের পরিমাণ কমে গেছে, তাহলে কি হবে, এটা কিন্তু উভমুখী বিক্রিয়া। এটা তো যেমন ছিল ফুল বিয়োজিত হয়েছে, বাট এটা কিন্তু ফুল বিয়োজিত হয় নাই, যার ফলে যেহেতু উৎপাদের পরিমাণ কমে গেছে, এই কারণে লাসা তেলিয়া নীতি অনুযায়ী সেটা হচ্ছে সাম্যাবস্থায় ডানে সরবে। ডানে সরলে কী হবে, বিয়োজিত আরও বেশি হবে, বিয়োজিত আরও বেশি হলে এইচ প্লাসের পরিমাণ যতটুকু কম ছিল ততটুকু আবার বেড়ে ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স হয়ে গেলে কি, এইচ প্লাসের মান যদি আগে 5 থাকতো, তারপর যদি আমার 3 কমে যায় তাহলে থাকতো 2, কিন্তু এখন আবার
3 মোল যদি এখানে আরও অ্যাড হয় তাহলে 2 আর 3 মিলে 5 হইল, অর্থাৎ আগেও 5 ছিল এখনও 5 আছে। সুতরাং H+ ওভারঅল ব্যালেন্স আউট হয়ে H+ এর পরিমাণ সেম থাকতেছে। যেহেতু H+ এর পরিমাণ আগের মতোই থাকতেছে, এই কারণে pH এর মানও আগের মতোই থাকবে। সো এর মাধ্যমে আমরা দেখতে পারলাম যে বাফার দ্রবণে যদি আমি অ্যাসিড বা H+ যুক্ত করি কিংবা ক্ষার বা OH- যুক্ত করি, তাহলে দুই ক্ষেত্রেই pH এর মান আগের মতোই থাকতেছে। এইভাবে হইতেছে বাফার দ্রবণটা কাজ করে, যার ফলে সেই দ্রবণে অল্প পরিমাণ অ্যাসিড বা অল্প পরিমাণ ক্ষার দিলেও সেই দ্রবণের ওভারঅল pH এর মান পরিবর্তন হয় না, সেম থাকে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। ভবিষ্যতে আরও সুন্দর কন্টেন্ট চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।